180 ডিগ্রি ঘুরে গেলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তাও মাত্র 3 সপ্তাহের মধ্যে ইস্যু আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা। 3 সপ্তাহ আগে যিনি বলেছিলেন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ফেরার কোনো সম্ভাবনা নেই, সেখানে তিনি এখন বলছেন আগামী নির্বাচনে দল হিসেবে আওয়ামী লীগ অংশ নিতে পারবে। অবশ্য তিনি এমন সিদ্ধান্ত নেয়ার জন্য দায় চাপাতে চান বিএনপির ওপর। সরকার সংশ্লিষ্টরা যেখানে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে কোর্টে গিয়েছিল, সেখানে কেন হঠাৎ করে প্রধান উপদেষ্টা বিএনপির ঘাড়ে বন্দুক রেখে আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দিতে চান? চলুন যাওয়া যাক বিশ্লেষণে। প্রধান উপদেষ্টার বক্তব্যে একটু পরে যাই, তার আগে দেখে নেই কিভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিটা উঠেছিল আর কিভাবে সেই দাবি ভেস্তে গেছে। সরকার সরে গিয়েছে নিজের অবস্থান থেকে। আমাদের অনুসন্ধান বলছে সরকার পতনের পর আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি প্রথম প্রকাশ্যে জানিয়েছিল বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি 8ই আগস্ট যেদিন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেন সেদিন এই নিষিদ্ধের দাবি করেন, কিন্তু 12ই আগস্ট তখনকার স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত বাংলাদেশের আওয়ামী লীগের অনেক অবদান আছে উল্লেখ করে দলটিকে পুনর্গঠনের পরামর্শ দেন। সাখাওয়াতের এমন বক্তব্যের পর দৃশ্যপট পাল্টে যায়। অনেকেই মনে করেন এমন কথা বলার জন্য উপদেষ্টা সাখাওয়াত হোসেনকে রাতারাতি পোর্টফোলিও হারাতে হয়েছিল। এরপর নুরুল হক নুরুর দল গণ অধিকার পরিষদ 15ই আগস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি সামনে নিয়ে আসে। 2 দিন পর বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুকও একই দাবি তোলেন। এরপর সারদা সোসাইটি নামে এক সংগঠনের নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া 19শে আগস্ট আদালতে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চেয়ে একটি রিট করেন। তখনও সরকার বা রাষ্ট্রপক্ষ আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে ছিল না, তাই রিটটি জরিমানা সহ খারিজ চেয়েছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। 1 সেপ্টেম্বর রিটটি খারিজ করে দেয় আদালত। সে সময় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা সাংবাদিকদের বলেছিলেন স্বৈরাচারী সরকারের সঙ্গে জড়িত থেকে অপকর্ম করেছে, তাদের বিচার আদালতের মাধ্যমে করা যেতে পারে, তবে তাদের ব্যক্তিগত কর্মকাণ্ডের জন্য কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা ঠিক নয়। 26শে আগস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে কুষ্টিয়ার মেহেরপুরে মিছিল করে স্থানীয় জামায়াত ইসলামী। যদিও আগের দিন জামায়াতের আমির সাংবাদিকদের জানিয়েছিলেন তারা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চান না। এরপর 28শে আগস্ট সাংবাদিকদের সাথে আলাপকালে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হবে না বলে মত দিয়েছিলেন। আইনগত জটিলতার কথা ভেবে এরপর সরকারের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আর উচ্চবাচ্য করা হয়নি। 13ই সেপ্টেম্বর গোপালগঞ্জে আওয়ামী লীগের লোকজনের হামলায় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক নিহত হওয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তোলা হয়। 3 অক্টোবর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রকাশ্যে বলে দেন তারা আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চান না। বিএনপির আরো কয়েকজন নেতা এ বিষয়ে একই মত তুলে ধরেন। তারপর থেকে সরকারের চেষ্টা ছিল রাজনৈতিক দলগুলোর মাধ্যমে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়টি প্রতিষ্ঠিত করা। 19শে অক্টোবর প্রধান উপদেষ্টার সাথে সংলাপে কর্নেল অলি আহমেদের এলডিপি আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান। ওই দিন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম প্রেস ব্রিফিং এ বলেছিলেন রাজনৈতিক কর্মসূচিতে আওয়ামী লীগ ও তার মিত্রদের অংশগ্রহণে বাধা দেওয়া হবে। নির্বাচনী কার্যক্রম শুরু হলে বিষয়গুলো স্পষ্ট হয়ে উঠবে বলে জানিয়েছিলেন তিনি। এটি ছিল প্রথম সরকারিভাবে আওয়ামী লীগকে রাজনীতি করতে না দেওয়ার ঘোষণা। এরপর আরো কয়েকটি ছোট ছোট রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানায়। 23 অক্টোবর উপদেষ্টা নাহিদ ঘোষণা দেন জীবন থাকতে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না। 28 অক্টোবর আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সহ 11টি রাজনৈতিক দলের নিষেধাজ্ঞা চেয়ে 3 সমন্বয়ক কোর্টে রিট করেন, কিন্তু আন্তর্জাতিক মহলের বিরোধিতা এবং দেশীয় রাজনৈতিক দলগুলোর অনীহার মুখে সেই রিট দ্রুত প্রত্যাহার করে নিতে বাধ্য হন তারা। সরকার এক উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস উইং জানান সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধের কোনো সিদ্ধান্ত নেয়নি, কিন্তু 2 দিনের মধ্যে আওয়ামী লীগ বিষয়ে সরকার অবস্থান স্পষ্ট করেন প্রধান উপদেষ্টা নিজেই।
ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন বাংলাদেশে শেখ হাসিনা ও আওয়ামী লীগের স্থান নেই। ওই সাক্ষাৎকারে তার মন্তব্য ছিল আওয়ামী লীগ দল হিসেবে ভেঙে যেতে পারে। এরই মধ্যে দুই সমন্বয়কের সাথে জাতীয় পার্টির বিরোধ চরমে পৌঁছেছিল। 31 অক্টোবর জাতীয় পার্টির অফিসে আগুন দিলে আন্তর্জাতিক মহল থেকে চাপে পড়ে যায় সরকার। নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগ কর্মসূচি ডাকলে ঢাকায় আওয়ামী লীগ অফিসের সামনে কয়েকজনকে মারধর করা হয়। বিষয়টি নিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল মার্কিন সরকারের মনোভাবের কথা জানিয়ে দেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারও একই মনোভাব জানিয়ে দেন। এর আগে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপ বা আইসিজি নিউ এরা ইন বাংলাদেশ দ্য ফার্স্ট 100 ডেজ অফ রিফর্ম শীর্ষক প্রতিবেদনে বলেছে ডক্টর ইউনূস সরকার উচিত হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবির বিরোধিতা করা। ট্রাম্পের বিজয়ের পর আওয়ামী লীগের সমর্থকদের উপর হামলার বিচারের দাবি জানায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। 17 নভেম্বর যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাতে যুক্তরাজ্যের মনোভাবের কথা জানিয়ে দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়ে দেন যুক্তরাজ্য কোনো দলকে বাদ দেওয়ার রাজনীতি সমর্থন করে না। তারপর থেকে নড়ে চড়ে বসে ডক্টর ইউনূস ও তার সরকার। 18 নভেম্বর দ্য হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা জানান তার সরকারের রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চায়নি। বিএনপি এটা করেছে, বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, সুতরাং তারা ইতোমধ্যে রায় দিয়ে দিয়েছে। তার সরকার দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করবে না। প্রধান উপদেষ্টার বক্তব্য থেকে একটি বড় প্রশ্ন এসে যায়। সেটি হলো প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেছেন তার সরকার রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাননি, কিন্তু আমরা দেখলাম প্রধান উপদেষ্টা 30 অক্টোবর নিজেই বলেছেন আওয়ামী লীগের স্থান বাংলাদেশে নেই। তার চেয়ে বড় প্রমাণ উপদেষ্টা আসিফ মাহমুদের বক্তব্য, যাতে স্পষ্ট হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকারের মধ্যে আলোচনা হয়েছিল। তিনি 18 নভেম্বর এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ব্যাখ্যা তুলে ধরেছেন কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাচ্ছে না। তিনি বলেছেন সরকারের পক্ষ থেকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলা হয় তখন রাজনৈতিক দলগুলো তাদের বক্তৃতায় সেটি বাধা দেওয়ার চেষ্টা করছে, যে কারণে দলটিকে নিষিদ্ধ করা যাচ্ছে না। দর্শক খেয়াল করে দেখুন, উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন সরকারের পক্ষ থেকে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা বলা হয় তার মানে এ নিয়ে সরকারের মধ্যে আলোচনা হয়েছে। আমাদের পাওয়া তথ্য হচ্ছে এ নিয়ে সরকারের মধ্যে আলোচনা বেশ কয়েকবার হয়েছে। একই অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ আরো বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গে ডেমোক্রেসির কথা বলে বিদেশের দূতাবাসগুলো চাপ প্রয়োগ করছে। তিনি দাবি করেছেন আওয়ামী লীগকে আন্তর্জাতিক পর্যায়ে পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে। উপদেষ্টা আসিফ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারার পেছনে দুটো কারণের কথা বলেছেন। তার একটি হলো আন্তর্জাতিক চাপ। প্রশ্ন হলো কখন এই বিদেশি চাপ আসে। 14 সেপ্টেম্বর সরকার নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ও সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদারের একটি মন্তব্য আন্তর্জাতিক মহলকে ভাবিয়ে তোলে। বদিউল আলম মজুমদার বলেছিলেন আওয়ামী লীগ ছাড়া জাতীয় নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে। নিউজ অ্যানালাইসিস বাই কাজী রুনা জানতে পেরেছে বিশ্ব পরাশক্তির একটি দেশের কলকাতার কনসুলেট অফিসে বিষয়টি নিয়ে বেশ কয়েকটি দেশের প্রতিনিধিদের বৈঠক হয়। তখন থেকে বাংলাদেশের প্রথম সারির রাজনৈতিক দলগুলোকে আন্তর্জাতিক শক্তিগুলো জানিয়ে দেয় আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া না হলে সে নির্বাচন বৈধতা পাবে না। এর পরপরই বিএনপি এবং জামাতের পক্ষ থেকে একই ধরনের বক্তব্য আসে। রাষ্ট্রপতির পদত্যাগ এবং সংবিধান বাতিলের ইস্যুও বিএনপি একইভাবে বিরোধিতা করেছিল। তখনও এ ধরনের অদরকারি কাজগুলো নিয়ে বিতর্ক সৃষ্টি করা থেকে দূরে থাকার জন্য অন্তর্বর্তী সরকারের আন্তর্জাতিক মহলের বন্ধুরা পরামর্শ দিয়েছিল। রাষ্ট্রপতির পদত্যাগের আন্দোলন যখন তুঙ্গে, সরকারের যখন কিছুই করার ছিল না, তখন বিষয়টি স্থগিত করতে বিএনপির 3 নেতাকে তড়িঘড়ি করে ডেকে নেওয়া হয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে। বিএনপি বৈঠক শেষে ঘোষণা দেন তারা সাংবিধানিক সংকট চান না।
ফলে বিএনপির ঘাড়ে বন্দুক রেখে স্বীকার করার প্রবণতা নতুন কিছু নয়। আগে এমন ইস্যুতে আন্দোলনের ডাক দিলেও এখন সমন্বয়করা ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকছে। এখন দেখার বিষয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ করার ক্ষেত্রে সরকার কতটা পিছিয়ে আসে। আজ এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।